নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। আজ 23শে জুলাই বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। 26শে খড়গপুরে টিকিটের লড়াই, তৈরি দিলীপ। রেলের বাংলো নিয়ে খোঁচা দিলেন হিরণ। শ্রমিকের ডাকে সাড়া, অগস্টেই ফের বাংলায় আসছেন অমিত শাহ। আমাদের পাড়া আমাদের সমাধান, 26-এর ভোটের আগে নতুন প্রকল্পে চমক মুখ্যমন্ত্রীর। বিহারের পর কি এবার বাংলা? নবান্নে চিঠি পাঠিয়ে সিইও অফিস নিয়ে বড় পদক্ষেপ কমিশনের। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নিয়ে বিতর্কের মধ্যেই ধনখড়কে নিয়ে মুখ খুললেন মোদী। কি বললেন তিনি? ছাত্রীর গায়ে আগুন, লজ্জায় মুখ দেখানো ভার। ওড়িশা কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাস, বোলপুর থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার। দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ দিলীপের। চীনের নিয়ন্ত্রণ রেখার অদূরেই বিকল্প পথ তৈরি করছে ভারত। দুদিনের যাত্রা মিটবে 12 ঘণ্টায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া বার্তা মমতার। চলুন এবার দেখে নিই বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের টিকিট নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা। প্রার্থী হবেন অভিনেতা ও বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় নাকি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, দল চাইলে তিনি খড়গপুর থেকে লড়তে প্রস্তুত। এর আগেও দিল্লিতে গিয়ে সেই ইচ্ছের কথা দলকে নেতৃত্বকে জানিয়েছেন তিনি। তবে এই আসনের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত এবং দিলীপ ঘোষের সঙ্গে তার সম্পর্কও বরাবরই উত্তপ্ত। দিলীপ ঘোষ রবিবার শহীদ দিবস উপলক্ষে খড়গপুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, দলের কাছে আমার কিচ্ছু চাওয়া নেই, তবে জনগণ যদি চায় তাহলে আমি থাকব। এই মন্তব্যের জবাবে কটাক্ষ করতে ছাড়েননি হিরণ। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, দিলীপদা এখনো রেলের কোয়ার্টার দখল করে আছেন, আর দল যদি বলে আমি কলাগাছের হয়েও প্রচার করতে রাজি। প্রসঙ্গত, 2024 লোকসভা ভোটে হিরণ দেবের কাছে হেরে যান ঘাটাল কেন্দ্রে। দেবকে নিকম্মা কিন্তু ভালো ছেলে বলেছিলেন দিলীপ ঘোষ। সেই মন্তব্য নিয়ে হিরণ কটাক্ষ করে বলেন, এই ধরনের মন্তব্য ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে পারে। রাজ্যসভায় ধনখড়ের ইস্তফা গৃহীত হওয়ার পরপরই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের শীর্ষ নেতারা সোশ্যাল মিডিয়ায় ধনখড়ের দ্রুত আরোগ্য কামনা করলেও রাজ্যসভায় বিরোধীদের হট্টগোল পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তোলে। এরই মধ্যে সূত্র মারফত খবর, আগামী অগাস্টে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি পশ্চিমবঙ্গে 2টি সভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এবার তারপরই অমিত শাহের সফরের সম্ভাবনায় রাজনৈতিক মহলে উত্তাপ আরও বাড়ছে। শোনা যাচ্ছে, সদ্য বিজেপি রাজ্য সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে। ফলে 1 জুনের পর ফের অগস্টেই রাজ্যে পা রাখতে পারেন শাহ। প্রসঙ্গত, শাহ এর আগেও তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। নারী নির্যাতন, শিল্প বিনিয়োগ এবং সম্প্রতি সিঁদুর ইস্যুতে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলেন, তখনই পাল্টা হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী ও অমিত শাহ। শাহ বলেছিলেন, তৃণমূল সরকার তোষণের সব সীমা ছাড়িয়েছে। অপারেশন সিঁদুরে জঙ্গিদের খতম হয়েছে, কিন্তু দিদির তাতে আপত্তি কেন? বাংলার নারীদের উদ্দেশ্যে তার আহ্বান, সিঁদুরের অপমানের জবাব দিতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান নামে এই কর্মসূচি শুরু হবে 2রা অগস্ট থেকে। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে মানুষের নিত্য সমস্যার সমাধান সরকারি স্তর থেকেই করা হবে, যাতে কেউ অবহেলিত না থাকেন। এই প্রকল্পে 3টি বুথ নিয়ে গঠিত হবে একটি করে ইউনিট। স্থানীয় একটি নির্দিষ্ট জায়গায় ক্যাম্প বসবে, যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যা তুলে ধরতে পারবেন। প্রশাসনের আধিকারিকরা তা শুনে সিদ্ধান্ত নেবেন কিভাবে সমাধান করা সম্ভব। পুরো প্রক্রিয়া হবে অনলাইন ও স্বচ্ছতার ভিত্তিতে। কর্মসূচির জন্য প্রাথমিকভাবে 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি ইউনিটের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকবে ছোটখাটো উন্নয়নমূলক কাজের জন্য।
মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের মতো এই প্রকল্প পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তবু রাজ্য চেষ্টা করছে যাতে মানুষের মুখে হাসি থাকে। এদিন থেকেই প্রকল্পের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তপ্ত রাজনীতি এবার ছড়িয়ে পড়ছে জাতীয় স্তরেও। বিরোধীদের অভিযোগ, লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই অভিযোগ ঘিরেই এদিন সংসদের বাইরে প্রতিবাদে সরব হলেন বিরোধী সাংসদরা। জানা যাচ্ছে, বিহারের পর পশ্চিমবঙ্গেও 2026 সালের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। তার আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। এতদিন সিইও দফতর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনেই পরিচালিত হতো। এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ, সিইও অফিসকে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচনী দপ্তরের অধীনে আনা হবে। এই দপ্তরের জন্য আলাদা বাজেট থাকবে এবং এর সঙ্গে রাজ্য সরকারের অন্য কোনো দপ্তরের যোগাযোগ থাকবে না। ফলে সিইওর আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত হবে। এছাড়া নির্বাচনী দপ্তরে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারও নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভবিষ্যতের ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন পরিচালনায় সিইও দপ্তরের নিরপেক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এতে রাজ্যের উপর নির্ভরতা অনেকটাই কমবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, জগদীপ ধনখড় দেশ সেবার বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন, যার মধ্যে উপরাষ্ট্রপতি পদ অন্যতম। তার দ্রুত সুস্থতা কামনা করি। ধনখড়ের পদত্যাগের পর আগামী 6 মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। যদিও বিরোধীদের দাবি, ধনখড়ের স্বাস্থ্যে কোনো গুরুতর সমস্যা ছিল না। কংগ্রেসের বক্তব্য, তিনি হয়তো কোনো রাজনৈতিক চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এছাড়া একটি পৃথক বিতর্ক দেখা দেয় ধনখড়ের ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু উপস্থিত না থাকায় কংগ্রেস সেই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। জবাবে নাড্ডা জানান, তারা সংসদীয় কাজে ব্যস্ত থাকায় বৈঠকে যাওয়া সম্ভব হয়নি এবং বিষয়টি আগেভাগেই উপরাষ্ট্রপতির দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, ধনখড়ের ইস্তফার পিছনে শুধুই স্বাস্থ্য নয়, রাজনৈতিক অস্বস্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ওড়িশার বালাসোরে 20 বছর বয়সী এক বিএড ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে জাতির লজ্জা বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, দিনের পর দিন এক কলেজ অধ্যাপকের যৌন হেনস্থার শিকার হচ্ছিল ওই তরুণী। অবশেষে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর সুপ্রিম কোর্টে মহিলা আইনজীবীদের আবেদনের ভিত্তিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এটা কোনো পক্ষের বিরুদ্ধে মামলা নয়, এটা সমাজেরই পরাজয়। এখনো এমন ঘটনা ঘটছে, এটা অত্যন্ত লজ্জাজনক। একই সঙ্গে মহিলাদের সুরক্ষা ও বিশেষত গ্রামীণ নারী শক্তির ক্ষমতায়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সুপারিশ চেয়েছে আদালত। জানা যায়, অভিযোগের ভিত্তিতে কলেজের অভ্যন্তরীণ কমিটি অধ্যাপক সমীর রঞ্জন সাহুর অপসারণের পরামর্শ দেয়, কিন্তু অধ্যক্ষ দিলীপ ঘোষ সেই সুপারিশ কার্যকর না করে তাকে আগের পদেই বহাল রাখেন। এই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এখন প্রশ্ন, নারী নিরাপত্তা ও যৌন হেনস্থা প্রতিরোধে ব্যবস্থাগুলো কতটা কার্যকর? বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে বিজেপি বিদ্বেষের রাজনীতি করছে, এমন অভিযোগ তুলে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, এমনকি সঠিক পরিচয় থাকা সত্ত্বেও জেল বা পুশব্যাকের শিকার করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে 28 জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। 21 জুলাইয়ের ভাষণে এই ভাষা ও জাতিসত্তার সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ঘেঁষা লাল মাটি থেকে শুরু হচ্ছে তার ভাষা আন্দোলন। মমতার অভিযোগ, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে বহু শ্রমিককে হেনস্থার মুখে পড়তে হয়েছে। এনআরসির নামে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, বাংলা ভাষার উপর আক্রমণ চলছে, বলছে কে কি খাবে, কি ভাষায় কথা বলবে, আমরা তা মেনে নেব না। বাংলার সংস্কৃতি, ভাষা, গর্ব রক্ষায় প্রয়োজনে আবার আন্দোলনে নামতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সমস্ত জনপ্রতিনিধিদের মাতৃভাষা রক্ষার কর্মসূচিতে সক্রিয় থাকতে হবে। বিজেপির ভাষা রাজনীতির মোকাবিলায় এবার শান্তিনিকেতনের মাটি থেকেই গর্জে উঠবেন নেত্রী। 21 জুলাইয়ের আগে থেকেই রাজ্য রাজনীতির অন্দরে কানাঘুষো চলছিল। বিজেপির একাধিক নেতা তৃণমূলে যেতে পারেন, সেই তালিকায় দিলীপ ঘোষের নাম নিয়েও জল্পনা বাড়ে, বিশেষত যখন তাকে দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়। পরে অবশ্য সেই সম্ভাবনায় ইতি টানে বাস্তবতা।
এই আবহে মঙ্গলবার দিলীপ ঘোষ মুখোমুখি হন সংবাদ প্রতিদিনের। সাক্ষাৎকারে তাঁর নিশানা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দিলীপের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বারবার প্রতিশ্রুতি দিলেও দেব কিছুই করেননি, বরং প্রতি ভোটের আগে একই কথা বলেন, সমস্যা না মেটালে রাজনীতি ছাড়বেন, অথচ ফের দাঁড়ান নির্বাচনে। দিলীপ বলেন, ভালো ছেলে বলে লাভ কি যদি কিছু করতেই না পারেন? ওর কোনো কাজ নেই, চাপেই বারবার দাঁড়াতে হচ্ছে। তার দাবি, দেবকে তৃণমূল ব্ল্যাকমেল করে ভোটে দাঁড় করাচ্ছে। গরু পাচার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়, ভোট না করলে সিনেমা প্রোডাকশন সব বন্ধ করে দেওয়া হবে। শেষে দিলীপের মন্তব্য, মেদিনীপুরের লোক মাথা নত করে না, যদি দম থাকে তবে চোরদের সামনে মাথা না ঝুঁকিয়ে বেরিয়ে এসো। চীন সীমান্ত ঘেঁষে লাদাখে ভারতের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত দৌলত বেগ ওল্ডি ডিবিও বিমান ঘাঁটি এতদিনে পৌঁছতে সেনাবাহিনীকে বড় সমস্যার মুখে পড়তে হতো। তবে এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হচ্ছে নতুন বিকল্প সড়ক। এই রাস্তাটি সরাসরি লাদাখের গাপশন ক্যাম্প থেকে ডিবিও পর্যন্ত পৌঁছবে। প্রায় 130 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণের দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বর্ডার বোর্ড অর্গানাইজেশন BRO। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পরই সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে যেখানে ডিবিও পৌঁছতে সময় লাগে 2 দিন, সেখানে নতুন সড়ক তৈরি হলে তা কমে দাঁড়াবে মাত্র 12 ঘন্টায়। পাশাপাশি লে থেকে ডিবিওর দূরত্ব কমবে প্রায় 79 কিলোমিটার। ফলে দ্রুত অস্ত্র, রসদ ও সেনা মোতায়েন সম্ভব হবে। তবে নির্মাণ কাজ সহজ ছিল না। অতিরিক্ত বরফ, অক্সিজেনের ঘাটতি ও প্রতিকূল আবহাওয়ার জন্য প্রতি বছর 5 থেকে 6 মাস কাজ বন্ধ রাখতে হয়। তা সত্ত্বেও বহু বাধা পেরিয়ে রাস্তার বড় অংশ ইতিমধ্যেই নির্মিত হয়েছে। অনুমান 2026-এর মধ্যে রাস্তার কাজ পুরোপুরি শেষ হবে। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বাড়তে থাকা হেনস্থা নিয়ে ফের কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশে ইঙ্গিত দেওয়ার পর মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে সরাসরি আক্রমণ করলেন তিনি। জানালেন, হরিয়ানা সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে 52 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে চিহ্নিত করে তাদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এই শ্রমিকরা মূলত মালদহ, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার ও উত্তর 24 পরগনার বাসিন্দা। মমতার অভিযোগ, শুধুমাত্র বাংলা বলায় তাদের এইভাবে চিহ্নিত করা হচ্ছে। তাঁর কটাক্ষ, ভাষার নামে সন্ত্রাস চলছে, জেলা ধরে ধরে খোঁজ চলছে যাতে বাংলাকে অপদস্থ করা যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, নিজেদের রাজ্যে অশান্তি সামলান আগে, বাংলাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাংলা সব সময় 1 নম্বরে থাকবে। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে, কেউ ভয় পাবেন না, আমরা আছি। বাংলা এত সহজে দখল করা যাবে না, আশ্বাস দেন তিনি। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।